প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের বন্ধু, আমাদের সখা, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদের পথপ্রদর্শক। তাই কবিগুরুকে ছাড়া আমাদের না একটি মুহূর্তও চলে না। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কবিগুরুকে আমরা উপলব্ধি করি, আমরা অনুভব করি। তিনি আমাদের বড় নিজের, বড় আপনার। আমাদের সেই প্রাণের কবিকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই একটি নতুন পর্ব, একটি ভিন্ন বিষয়। আজ আমরা যে বিষয় নিয়ে থাকব তা হলো মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমরা থাকব এই বিষয়ে কথাতে, অবশ্যই গানে। গান শোনাতে যাকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি তার পরিচয় আর নতুন করে দেওয়ার প্রয়োজন হয় না। আপনাদের আমাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী, প্রিয় শিল্পী, আমাদের পরিবারেরই একজন সংযুক্তা। সংযুক্তা দে। সংযুক্তা, তোমাকে অনেক স্বাগত। সুপ্রভাত। সকলকে অনেক অনেক ভালোবাসা। একদম সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। চলে যাব সংযুক্তার কাছে। কি শোনাবে বলো শুরুতে? মানে যে ক্ষণে আমাদের দেখা হলো এমন একটা ক্ষণ দিয়েই, এবং অবশ্যই তত্ত্বভিত্তিক, মানে ওই পিরিয়ডের তার লেখা যে গানগুলো, মানে যে সময় উনি, তুমি যে সাবজেক্ট আজকে রেখেছো, যে সময় উনি ছিলেন ওয়াংপুতে, সেই সময় যে লেখা গানগুলো তেমনই কিছু গান সকলেরই জানা, এমন গান।
অসাধারণ, এমন সুন্দর একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমরা জানি যে মৈত্রেয়ী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের ছিল এক আত্মিক সম্পর্ক। মৈত্রেয়ী দেবী একজন বিশিষ্ট লেখিকা, কবি, ঔপন্যাসিক। তিনি ছিলেন গভীরভাবে রবীন্দ্র অনুরাগী। তিনি তার স্বামীর চাকরি সূত্রে বাস করতেন মংপুতে। আর এই মংপুতে যখন মৈত্রেয়ী দেবী কবিগুরুকে আমন্ত্রণ জানালেন থাকবার জন্য, সেই সময় কবিগুরু সেই আতিথেয়তা গ্রহণ করলেন এবং জানা যায় যে জীবনের শেষ কয়েকটি বছর তিনি মংপুতেই বেশিরভাগ সময় বসবাস করেছিলেন। এবং আরও জানা যায় যে কবিগুরুর যে ৮০তম জন্মবার্ষিকী অর্থাৎ শেষ জন্মদিনটি কিন্তু মংপুতেই উদযাপিত হয়েছিল। ১৯৩৮ থেকে ৪০ সালের মধ্যে কবিগুরু মোট ৪ বার মংপুতে গেছিলেন। আর এই মংপুতে বসবাসকালে সেই যে স্মৃতি, সেই যে অভিজ্ঞতা, তা মৈত্রেয়ী দেবী তার বিখ্যাত গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এই সময় বসবাসকালে কবিগুরুর জীবনযাপন, তার যে সৃষ্টি, সেখানকার মানুষের সঙ্গে কবিগুরুর যে সম্পর্ক, সমস্তটাই কিন্তু এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। তাই বলা যায় যে এই যে মংপুতে মৈত্রেয়ী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বসবাসকালের যে সময়, এই সময়কালের একটি উল্লেখযোগ্য গ্রন্থ, একটি উল্লেখযোগ্য দলিল হলো এই মংপুতে রবীন্দ্রনাথ এই গ্রন্থটি। আমরা আসবো আবার পরে কথাতে, আবারও একটু শুনে নেব সংযুক্তার গান। সংযুক্তা, একটু গান শুনে নি। হ্যাঁ, এবারে কি নিশ্চয়ই। শুনবো? মানে প্রতিটা কথাই তো জীবনের সঙ্গে মানে ভীষণভাবে জড়িয়ে। শুরুর গানটাও তাই করলাম এবং তারপরেরটাও তাই। দেখো, এটাও একটা ডিভোশনাল গান। কথাগুলো দেখো যেন একদম আমাদের সঙ্গে মিশেই যায়। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে। একদম। আসলে কবিগুরুর প্রত্যেকটি সৃষ্টিই তো আমাদের জীবনের সঙ্গে কোথাও না কোথাও মিশে রয়েছে, তাই না বলো? একদম একদম একদম। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে দারে দারে, চির ভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে। চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, যাহা পাই তাই হারাই ভাসি অশ্রুধারে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে। সকল যাত্রী চলি গেল, বহি গেল সব বেলা, আসে তিমির যামিনী ভাঙিয়া গেল বেলা, সকল যাত্রী চলি গেল,
পথ আছে বাকি, যাব চলে ভিক্ষা রাখি, কোথা জলে গৃহ প্রদীপ, কোন সিন্ধু পারে শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে দ্বারে দ্বারে, চির ভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে। মংপু দার্জিলিং জেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার শান্ত পরিবেশ কবিগুরুকে নানাভাবে অনুপ্রাণিত করত। তিনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করতেন, তেমন এখানকার যে কুয়াশা, মেঘ, শান্ত পরিবেশ তাকে অনুপ্রাণিত করত। আর সেই জন্যেই কবিগুরু বারংবার ছুটে গেছেন তার এই প্রিয় জায়গাতে। এখানকার মালতীলতা ফুলকে তিনি যেমন ভালোবাসতেন, তেমনি এখানে যেমন ওই শিংকোনা গাছ ছিল সেই সময়, সেই শিংকোনা গাছেরও অনুরাগী ছিলেন কবিগুরু। আর এখানে বসেই কবিগুরু অনেক সৃষ্টি তার করেছেন, যেমন তার বিখ্যাত একটি কবিতা মংপু পাহাড়ে। এই কবিতাটি কবিগুরু এইখানে তার নবজাতক কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি তিনি এখানে বসেই রচনা করেছিলেন। তার বিখ্যাত একটি কবিতা জন্মদিন, এই কবিতাটিও তিনি এই মংপুতে বসেই রচনা করেছিলেন। তাছাড়া গান, উপন্যাস এগুলোও তিনি কিন্তু এই মংপুতে বসেই রচনা করেছিলেন। আমরা আসবো আবারও কথাতে, আবার একটু গান শুনে নেব। কি শুনবো এবার? হ্যাঁ, এবার একটা খোলের গান করি, একটু অন্যরকম স্বাদ বদল করি। সখিও বুঝি বাঁশি বাজে, সখিও বুঝি বাঁশি বাজে, সখিও বুঝি বাঁশি বাজে, বন মাঝে কি মন মাঝে, বন মাঝে কি মন মাঝে, সখিও বুঝি বাঁশি বাজে। বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল, বলো গো সজনী এসো রজনী, কোনখানে উদিয়াছে, বন মাঝে কি মন মাঝে, বন মাঝে কি মন মাঝে, সখিও বুঝি বাঁশি বাজে।
যাব কি যাব না মিছে এ ভাবনা, মিছে মোরে লোকলাজে সখী, মিছে মোরে লোকলাজে কে জানে কোথা সে বিরহ হুতাশে ফিরে অভিসার সাজে বন মাঝে কি মন মাঝে, বন মাঝে কি মন মাঝে সখিও বুঝি বাঁশি বাজে, সখিও বুঝি বাঁশি বাজে, সখিও বুঝি বাঁশি বাজে। কবিগুরু 1938 থেকে 40 খ্রিস্টাব্দের মধ্যে মোট 4 বার মংপুতে গিয়েছিলেন। প্রথমবার 1938 খ্রিস্টাব্দের 21শে মে কালিম্পং থেকে মংপুর সুরেল বাংলোতে আসেন এবং 5ই জুন পর্যন্ত সেখানে থাকেন। দ্বিতীয়বার 1939 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পুরী থেকে সরাসরি তিনি মংপুতে আসেন। তৃতীয়বার আবারও 1939 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 12 তারিখে পুনরায় তিনি মংপুতে আসেন এবং নভেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করেন। চতুর্থবার 1940 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল তিনি শেষবারের মতো মংপুতে আসেন। সেখানেই তার শেষ অর্থাৎ 80তম জন্মদিবস পালিত হয়। মংপুতে রবীন্দ্রনাথ যে স্থানটিতে থাকতেন সেখানে বসে তিনি বহু কিছু সৃষ্টি করেছেন। সেই স্থানটি বর্তমানে রবীন্দ্র ভবন নামে একটি সংগ্রহশালা হিসাবে সংরক্ষিত আছে, যেখানে আজও সংরক্ষিত আছে তার ব্যবহৃত আসবাবপত্র, কবির লেখার টেবিল, কবির স্মৃতিচিহ্ন। আর আজকের দিনেও তাই এই স্থানটি বহু সাহিত্যপ্রেমী, বহু মানুষের কাছে আজও তীর্থক্ষেত্র হয়ে রয়েছে এই মংপু। আমরা রয়েছি সেই মংপু ও রবীন্দ্রনাথ এবং মৈত্রেয়ী দেবী, অর্থাৎ মৈত্রেয়ী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক এবং মংপুতে তার বসবাস, সমস্ত বিষয় নিয়ে আলোচনায় থাকবো। আলোচনায় আবার একটু গান শুনে নেব। যেমনটা বলেছিলাম সেই সময় কবির লেখা যেগুলো, তার মধ্যে থেকেই গান আজকে চয়ন করেছি। বেশ। ডাকবো না, ডাকবো না অমন করে বাইরে থেকে, ডাকবো না, ডাকবো না, ডাকবো না অমন করে বাইরে থেকে, ডাকবো না। পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে, না না না, ডাকবো না, ডাকবো না অমন করে বাইরে থেকে, ডাকবো না। দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানে
গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো, মিলবে নাকি মোর বেদনা তার বেদনাতে। আপনি কি সুর উঠল বেজে, আপনা হতে এসেছে যে, গেল যখন আশার বচন গেছে রেখে না না না, ডাকবো না ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে না না না, ডাকবো না ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। সংযুক্তার এরকম অসাধারণ গান আমরা আরও অনেক শুনবো, তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। খাবো না। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমরা কথা বলবো এই বিষয়ে এবং আমরা শুনছি সংযুক্তার কণ্ঠে গান, আরও গান শুনবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী সংযুক্তা দে, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তাই প্রত্যেক দিনের মতো সরাসরি ফোন করবার নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? সংযুক্তার গান বরাবরই আপনাদের ভালো লাগে, এ আর বলার অপেক্ষা রাখে না, তবুও আপনাদের ফোন চাই। আর আপনাদের ফোন পেলে আমাদের উৎসাহটা অনেক বেড়ে যায়, উৎসাহটা বাড়ে, বেশ একটা আলাদা একটা এনার্জি আসে। একদম, ওই জন্যই বললাম তোমার গান বরাবরই সুন্দর, কিন্তু তবুও আমরা ফোন চাই দর্শক বন্ধুদের, এবং এই বিষয়েও আমরা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই। তো আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের টেলিফোনের, তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। আর ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। টেলিভিশনে যেমন অনুষ্ঠান দেখছেন, তেমন টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে, মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি রয়েছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা যেমন এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন, ঠিক তেমনভাবেই পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। কোনো কারণে ধরুন এই অনুষ্ঠান মিস হয়ে গেল আপনারা পরে ইউটিউবে গিয়েও কিন্তু এই অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইউটিউবেও অনুষ্ঠান দেখুন। চলে যাব আবারও সংযুক্তার কাছে। এবারে কি শুনবো বলো? দেখো, পছন্দেরই সবার, সব পছন্দ একদম। উদাসীনী বেশে বিদেশিনী কেশে, নাইবা নাইবা তাহারে জানি। উদাসীনী বেশে বিদেশিনী কেশে, নাইবা নাইবা তাহারে জানি। রঙে রঙে লিখায়া কি মরিচিকা মনে মনে, ছবি খানি নাইবা নাইবা তাহারে
উদাসিনী বেশে বিদেশিনীকে সে নাইবা নাইবা তাহারে জানি। পূবের হাওয়া তরি খানি তার এই ভাঙা ঘাট কবে হলো পার। পূবের হাওয়া তরি খানি তার এই ভাঙা ঘাট কবে হলো পার। দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগুহানি। নাইবা নাইবা তাহারে জানি। উদাসিনী বেশে বিদেশিনীকে সে নাইবা নাইবা তাহারে জানি। মুগ্ধ আলসে গনি একা বসে পলাতকা যত ঢেউ। মুগ্ধ আলসে গনি একা বসে পলাতকা যত ঢেউ। যারা চলে যায় ফিরে না তো হায়, পিছু পানে আর কেউ। মনে জানি কারো নাগাল পাবো না, তবু যদি মন উদাসী ভাবনা কোনো বাসা পায়, সেই দুরাশায় গাথি সাহানায় বাণী। নাইবা নাইবা তাহারে জানি। উদাসিনী বেশে বিদেশিনীকে সে নাইবা নাইবা তাহারে জানি। রঙে রঙে লিখায় কে মরিচিকা মনে মনে ছবি খানি। নাইবা নাইবা তাহারে জানি। উদাসিনী বেশে বিদেশিনীকে সে নাইবা নাইবা তাহারে জানি। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। দিদি একটু আমি জোরে বলবেন জলপাইগুড়ি প্লিজ। থেকে কৃষ্ণা রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে? কৃষ্ণা রায়, জলপাইগুড়ি থেকে বলেছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে কৃষ্ণা রায়। শুনতে পেয়েছি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি প্রতিদিনের শ্রোতা। আচ্ছা দিদি, তো টিভি সাউন্ডটা আজকে কি অন আপনাদের এই আছে? সুন্দর- টিভি সাউন্ডটাকে একটু হ্যাঁ। একদম অফ করে দিন। হ্যাঁ বলুন। প্রতিদিনের শ্রোতা আমি। তো আজকে আপনাদের এই টপিক মৈত্রী দেবী এবং মঙ্কু রবীন্দ্রনাথের, এটা দেখে আমার ভীষণ ভীষণ ভাবে আমি আনন্দিত। কারণ আমি কয়েক মাস আগে আমি মঙ্কুর থেকে ঘুরে এসেছি, এবং এই মৈত্রী দেবীর যে বাসস্থান এবং সেখানে যে রবীন্দ্রনাথের একটা আসা যাওয়ার একটা এত সুন্দর একটা পরিবেশ ছিল, সেটা দেখে এবং শুনে সেটা দেখে এসেছি। এবং সেই জন্যই আজকের এই মৈত্রী দেবীর সঙ্গে আপনাদের এই প্রোগ্রামটা, এটা আমার খুব 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 আনন্দ দিচ্ছে। এবং আমি আপনাদের কাছে একটাই শুধু গানের অনুরোধ রাখবো শিল্পীর কাছে, চরণ ধরিতে দিও গো আমারে, এই গানটির আমার শুধু অনুরোধ থাকলো।
শিল্পী। নিশ্চয়ই চেষ্টা করব। আর মানে আমার খুব ভালো লাগলো যে আপনি কিছুদিন আগে মংপুতে ঘুরে এসেছেন। একদম একদম মানে এটা আমার খুব স্বপ্ন, জানো তো, যে আমিও গিয়ে ওখানে, মানে আমি আমার পরিচিত যারা গেছে তাদের হ্যাঁ। কাছে ভিডিওস দেখেছি। হুম হুম হুম। উফ, মানে সত্যি, মানে আহ, প্রকৃতির সাথে মিশে যাওয়া কাকে বলে, মানে রবি ঠাকুর তো ওটাই ওখানে গিয়ে উদ্ভব করেছিলেন, যে প্রকৃতির সাথে থাকা কিন্তু মানে শেষ আনন্দ। তার চেয়ে বেশি আনন্দ ওখানে যে মানে পাখির যে কলতান সকালবেলায়, আর কিচ্ছু না, শুধু পাখির ডাক, মানে ওটা দিয়েই মানে যেন মন ভরে যায়। আমি সব ভিডিওতে দেখে বলছি, আমার পরিচিত বহু মানুষরা গিয়েছেন, মানে আমার দুর্ভাগ্য আমি যাইনি, তবে এটা সত্যি একটা স্বপ্ন। একদম তোমার কথাটাকে একদম মনে হচ্ছে আমার কথাটাই তুমি বললে। উত্তরবঙ্গে গেছি কিন্তু মংপুতে যাওয়া হয়নি, বিশ্বাস করে ভীষণ যাওয়ার ইচ্ছে। একদম একদম। আর এই যে কোথাও আমি বলতে যাচ্ছিলাম এক্ষুনি এই দিদিকে, যে আপনি বোধহয় কোথাও একটা সেই সংযোগ স্থাপন করতে হ্যাঁ, পারছেন, হ্যাঁ, তাই তো। কারণ আজকের যে বিষয়, আর কিছুদিন আগেই উনি ঘুরে এসেছেন, তাহলে আমাদেরই মনে হচ্ছে যে ঘুরে আসলে বোধহয় আমরাও সত্যি সংযোগটা তাই। স্থাপন করতে পারতাম। সেটাই, এটি সেটাই। একটা সত্যি ভীষণ ভালো তাই লাগে। তো, অনেক তাই তো। ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো ফোনটি পেয়ে। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, শুনতে থাকুন আপনি। চলো আমরা গানে যাই। এই উদাসী হাওয়া পথে পথে মুকুল গুলি ছড়ে।
কবি ও রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল এক গভীর শ্রদ্ধা, স্নেহ ও মানসিক আদান প্রদানের সম্পর্ক। মৈত্রেয়ী দেবী কবিগুরুকে শুধু একজন কবি হিসেবে নয়, একজন মানুষ হিসাবে দেখেছিলেন, পথপ্রদর্শক হিসাবে দেখেছিলেন, অভিভাবক হিসাবে দেখেছিলেন। অপরদিকে রবীন্দ্রনাথও মৈত্রেয়ী দেবীর মেধা, সংবেদনশীলতা ও সৌজন্যে মুগ্ধ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মৈত্রেয়ী দেবীর প্রথম পরিচয় খুব অল্প বয়সেই, মৈত্রেয়ী দেবীর পিতা সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মাধ্যমে। রবীন্দ্রনাথ তখন ইতিমধ্যেই বিশ্বকবি হিসেবে প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব, সাহিত্য প্রতিভা এবং মানবিকতা মৈত্রেয়ী দেবীর মনে এক গভীর প্রভাব ফেলেছিল। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসে রবীন্দ্রনাথের চিন্তাধারা, শিক্ষাদর্শ ও জীবনবোধকে তিনি কাছ থেকে উপলব্ধি করেছিলেন। রবীন্দ্রনাথও মৈত্রেয়ী দেবীর প্রতিভা সম্পর্কে সচেতন ছিলেন। তিনি তার লেখার যেমন প্রশংসা করতেন, ঠিক তেমনভাবেই তাকে উৎসাহও দিতেন। তাদের মধ্যে সাহিত্য, দর্শন ও জীবনবোধ নিয়ে আলোচনা হতো। মৈত্রেয়ী দেবীর লেখার মধ্যে রবীন্দ্রনাথের সুস্পষ্ট প্রভাব ছিল। মৈত্রেয়ী দেবীর বিখ্যাত গ্রন্থ নহন্যতে, যেখানে তিনি তার ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেছেন। যদিও এই গ্রন্থের মূল বিষয় অন্য, তবুও তার সাহিত্য চর্চায় ভিত্তি গড়ে উঠেছিল রবীন্দ্রনাথের প্রেরণায়, এবং পরবর্তীতে তিনি বহু উপন্যাস লিখেছেন যেখানে রবীন্দ্রনাথের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। আর আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষই আমরা বোধহয় কবিগুরুকে দেখেই অনুপ্রাণিত হই, কবিগুরুর আদর্শেই আমরা পথ চলি, তাই না সংযুক্তা? একদম, একদম। আর সেই আদর্শে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা হয়তো অনেক এই সহজ জটিল হয়ে জীবন- যায়। একদম, এই তুমি জটিল থেকে মুক্তি পায় বলছো, আমি বলছি সহজ হয়ে যায়। মানে দেখো কোথাও গিয়ে কথাটা এক জায়গায় মিলছে, তাই না? সেই তাই তো। আর কোথাও তো একই সমস্ত কিছু, সেই জটিল জীবন আমাদের অনেক সহজ হয়ে যায়। ঠিক। আমরা পরে আবার গান হ্যাঁ, শুনে নিই। হ্যাঁ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। অসীম কালে যেহির লোলে জোয়ার
ভরা। কথাতে আসছি, বন্ধু এসে গেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আপনি টিভির সাউন্ডটাকে বন্ধ করে দিতে হবে দাদা, না হলে শুনতে পাবো না আমরা। কে বলছেন? টিভির সাউন্ডটাকে একদম মিউট করে দিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ সকাল সুচিতি ম্যাডাম। হ্যাঁ, সুপ্রভাত তিলকদা। ধন্যবাদ, এই জানার জন্য ফোনটা আসি। যাই হোক, এই জনপ্রিয় অনুষ্ঠানে নিয়মিত দর্শক, আমি তিলক পাল, হুগলির উত্তরপাড়া ভদ্রকালী থেকে বলছি। আর আজকের প্রতিদিনের এই রবীন্দ্রনাথ এই বিনম্র অনুষ্ঠানের আজকের প্রিয় শিল্পী, আমার খুবই প্রিয় এবং পরিচিত, হাওড়া থেকে সংযুক্ত ম্যাডাম আছেন। আর সাথে বাদ্যযন্ত্রের গুণী শিল্পীরা তো আছেন। আর সুচিতি ম্যাডাম, আপনার অনবদ্য মিষ্টি সঞ্চালনা বারবার সত্যি মুগ্ধ করে। আর আজকের বিষয় মৈত্রী দেবী, মংপু এবং রবীন্দ্রনাথ, অসাধারণ একটা বিষয়। নমস্কার সঞ্যুক্ত ম্যাডাম। অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা সবটা তিলকদা। থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ, ফর কলিং। আর অসাধারণ মিষ্টি পরিবেশন আপনার মাধ্যমে। আপনি একটা অবাক লাগে, আপনি সব ধরনের গান, আর কবিগুরুর গান তো সত্যি ভালো লাগে। আমি তো অবাক হয়ে শুনছি কখন খালি ফোনটা দেয় সব ওনারা। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা। আচ্ছা, আর একটা গান বলি, যে গানটায় আমি অনুরোধ করলে আপনি পরিবেশন করেন, সখী ভালোবাসা কারে কয়। সখী এটা ছাড়াও, ভালোবাসা। এটা ছাড়া 1916 সালে পুজো পর্যায়ে একটা গান বলি, কবিগুরু অনবদ্য সৃষ্টি, ভুবনজোর আসন খালি আমার হৃদয় মাঝে বিষয় আনি। আরেকটি গান হচ্ছে 1929 সালে বসন্ত বিদায়ের গান, মরিহায় চলে যায় বসন্তের দিন চলে যায়। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে কিন্তু সঞ্যুক্ত ম্যাডাম। আবার কথা হবে, ধন্যবাদ রইল। অনেক অনেক ধন্যবাদ তিলকদা। আপনাদের মতো দর্শক বন্ধু থাকলে সত্যি একদম আমাদের গো। ভীষণ ভালো লাগে। সত্যি। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ফোন করবেন অবশ্যই। খুব ভালো লাগলো সংযুক্তা। তিলকদা, তিনটে গানই আমার খুব ফেভারিট। আমি চেষ্টা করব যে কোনো একটা যদি কিছুটা করা যায়, চেষ্টা করব। খুবই একদম। ফেভারিট। এবং প্রথম দিদির গানটিও অসাধারণ ছিল। যাই হোক, এবার সময়ের ব্যাপার তো, দেখা যাক একদম, কতটা একদম। কিভাবে কি করা হ্যাঁ, যায়। একটু চেষ্টা করলে হয়তো যদি একটা গান হ্যাঁ। গাওয়া যায়। যেটি তিলকদা বললেন সেটি আমারও কথা, মানে এত সুন্দর তোমার গান, আর নতুন করে তো সুন্দর বলার অপেক্ষা রাখে না। তবু যেটি বলবো, আজকের বিষয়ের সঙ্গে এত সুন্দর মিল করে, এত সুন্দর মেলবন্ধন ঘটিয়ে তুমি উপস্থাপন করছো প্রত্যেকটি গান, হ্যাঁ। ভীষণ ভালো লাগছে সংযুক্তা। আজকের বিষয়টাই তো তেমন। এবং মংপুতে কবিগুরুর বসে লেখা যে কাব্যগুলো, সেগুলো যেভাবে জীবন দর্শন শিখিয়েছে, দেখো, আমার মনে হয় যে আমরা সব সময় ভাবি না পাওয়া, আমাদের এটা না পাওয়া, ওটা না পাওয়া, আর সেখান থেকেই দুঃখ আসে, তাই না? মানে আমার স্বল্প পরিসর জীবন দর্শন যা বলে যে আমার থেকেও অনেক বেশি বেদনায় কিন্তু রাস্তার সেই বাচ্চা ছেলেটা যে খালি গায়ে পচা ফল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক কষ্টে সে দিন কাটাচ্ছে। তাহলে আমায় ভাবতে হবে যে ঈশ্বর আমাকে অনেকটা দিয়েছেন, আমি অনেকটা পেয়েছি, আমি সমৃদ্ধ ঈশ্বরের কাছে আমি নত। আমার মনে হয় তাহলেই এই দুঃখ ঘুচে যাওয়ার অনেকটা পথ পাওয়া যায়। আর হ্যাঁ, নিজেকে পরিবর্তন, মানে আমি আরেকটু ভালো হতে পারি। এই যে তোমরা বলছো খুব ভালো লাগছে নিশ্চয়ই, কিন্তু আমার বাপি এটা সবসময় বলতো, জানো, আমি যখনই কোনো গান প্র্যাকটিস করতাম, ছুটাই হলো না গানটা, আর একটু ভালো হবে। আর এই ভালো হবে এটা কানে বড় বাজে। এটা করতে থাকলে কি নিজের প্রোগ্রেসটা জীবনের শেষ দিন পর্যন্ত বোধহয় চালিয়ে নেওয়াটা খুব দরকার। আর ওই আমি কিন্তু ভালো আছি, ঈশ্বর আমায় অনেক দিয়েছেন, এই দুটো লাইন যদি মনে থাকে তাহলে বোধহয় একটু ভালো থাকা যায়। একদম সংযুক্তা, আমাদের এত সুন্দর কথা বললে তুমি, আমি কথা বলতে চাইছিলাম কিন্তু বন্ধু এসে গেছে। আচ্ছা, আচ্ছা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি অনুসার্ক ব্যানার্জি বলছি কুদঘাট থেকে। সুপ্রভাত আমি দাদা, বলুন। হ্যাঁ, আমি সকাল থেকেই দেখছি সংযুক্তাদির গানও শুনছি, খুব ভালো লাগছে। মংপুতে রবীন্দ্রনাথ নিয়ে আমি দুটো কথা বলতে চাই। বেশ। আমি একবার নয় দুবার আমি এই মংপুতে গেছি এবং রবীন্দ্রনাথের বাড়িও দেখেছি। একটা অনবদ্য অনুভূতি হয় সবসময় যে এখানে রবীন্দ্রনাথ ছিলেন, এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন, ওখানে উনি যে কলমে লিখেছেন বা যে তুলির ব্যবহার করে উনি ছবি এঁকেছেন, সেগুলো কিছু কিছু জিনিস রাখা আছে।
মিউজিয়ামের মতন করা আছে। রবীন্দ্রনাথ যে স্নান ঘরে স্নান করতেন সেইটা রাখা আছে, কিছু চেয়ার টেবিল আসবাবপত্র এগুলো আছে, এবং দেখলে সত্যি সত্যি গায়ে শিহরণ জাগে যে সত্যি রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন। কিন্তু আমি স্পেসিফিক্যালি যেটা বলতে চাই যে এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে একজন নেপালি ভদ্রলোক আছেন। উনি খুব ভালো বাংলা বলতে পারেন এরকম নয়, এবং উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে খুব আন্তরিকভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কোনো পয়সার জন্য নয়। ওনার এতটাই উনি প্যাশনেট রবীন্দ্রনাথ সম্পর্কে, কারণ উনি বলছেন যে আমার কোনো এক ফোর ফাদার সেই রবীন্দ্রনাথকে ডিরেক্টলি সার্ভ করতেন অ্যাজ রবীন্দ্রনাথের মালি, এবং বলছেন যে উনি এরকম ডুলিতে করে আসতেন, আমি আমার ফোর ফাদারদের থেকে শুনেছি। অ্যান্ড ওনার মানে ওনার যে আত্মীয়তা সম্পর্ক রবীন্দ্রনাথ সম্পর্কে, এটা আমাকে ভীষণ ছুঁয়ে গেছে। কারণ আমরা বাঙালি হয়েও, আমরা ওনার কথা বাংলাতে পড়তে পেয়েও, আমরা কোথায় রবীন্দ্রনাথকে এইরকম আত্মীয়তার সম্পর্কে বোধহয় বাঁধতে পারিনি। এটা এক নম্বর। আরেকটা জিনিস, এটা যেরকম বললাম যে উনি বাংলাটা খুব ভালো বলতে পারে এরকম নয়, ভাঙা ভাঙা বাংলা বলেন, কিন্তু অপূর্ব সুন্দর উনি রবীন্দ্রনাথের গান করেন। সেটা হয়তো সুরে তালে লয় একদম পারফেক্ট নয়, কিন্তু তার যে আবেগ সেটা আমাকে বড্ড ছুঁয়ে গেছে। আমি সংযুক্তাদির কাছে একটাই অনুরোধ করব, ওই মালতীলতা দোলে এই গানটা যদি আমাদের শোনাও, কারণ এই গানটা ওখানে আমি শুনেছিলাম ওই ভদ্রলোকের কাছে, এবং উনি ভাঙা ভাঙা ওই নেপালির মাঝখানে ফ্লুয়েন্ট বাংলায় গিয়ে গেলেন। এবং যদিও এটা বর্ষার গান, আর ওই ইমোশনটা আমার জেগে উঠছে। তো সংযুক্তাদির কাছে আমার এটা বিনীত রিকোয়েস্ট রইল, যদি সংযুক্তাদি শোনাও খুব ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। এই অনুষ্ঠানটা শেষ অবধি আমি আছি, শুনছি, খুব ভালো লাগছে। আমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। ভীষণ ভীষণ ভালো লাগলো ভাই তোমার কথা শুনে, সত্যি বলছিল আমার গায়ে কাঁটা দিচ্ছে। মানে বিশ্বাস করো, মানে এত ভালো লাগে। আর এই যে গানের রিকোয়েস্টটা করলেন, ওই মালতীলতায় দোলে, এই গানটি, এই মালতীলতার ফুল কিন্তু রবীন্দ্রনাথ ওখানকার ভীষণ ভালোবাসতেন, মংপুর। তো এই কথাটি মনে পড়ছিল। আমাদের সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। বিরতিতে ফিরে আসছি। বিরতি খুব তাড়াতাড়ি সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মৈত্রেয়ী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমরা রয়েছি কথাতে এবং গানে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন সংযুক্তা দে। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন। আপনাদের কিন্তু আরও ফোন আমরা চাই। আপনাদের ফোন পেলে আমাদের যেমন ভালো লাগে, তেমন আমরা উৎসাহ পাই। আমাদের মনে হয় আমরা একা নয়, আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এক বৃহৎ পরিবার। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। কেমন লাগছে অনুষ্ঠান, যেমন সেটি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, তেমনি আজকের বিষয় সম্পর্কেও আপনারা যদি কিছু বলেন আমাদের ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই খুলে যাবে চ্যানেল, এবং আপনারা সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে আমাদের অনুষ্ঠান যেমন দেখবেন, তেমনই আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই ইউটিউব খুললেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, বারবার আর লিখতে হবে না। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাই সংযুক্তার কাছে। এবারে কি? আচ্ছা, আমি আগের প্রত্যেকটা দর্শককে বলছি, আমি কিন্তু প্রত্যেকটা গান নোট করে রেখেছি। ওই মালতীলতা, সখী ভাবনা কাহারে, চলে যায় মরিহায়, চরণ ধরিতে আমি কথা দিলাম পরের বার গাইবো, কারণ আজকের সময়টা শেষ হয়ে এসছে, তাহলে গানগুলো একটু করে ফেলি। একদম, হ্যাঁ, আসলে একটা চিন্তা ভাবনা রয়েছে যে এইগুলো গাইবে, আর সময়ও প্রায় শেষের মুখে, আমরা অন্তিম পর্বে চলছি। তাই সংযুক্তা বলেই দিয়েছে, ও নোট আমি গানগুলো নোট করে বলে দিলাম, কিন্তু পরবর্তীতে যখন সংযুক্তা আসবে নিশ্চয়ই শুনিয়ে দেবেন। দর্শক বন্ধু আপনারা একদম অভিমান করবেন না কিন্তু। গানে যাই, একটা বর্ষার গানেই যাচ্ছি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে
এই জন্যই তোমার গান আমার এত ভালো লাগে। বিশ্বাস করে এই গানটি তো আমরা যে সুরটা শুনি এটা তো সুরান্তর শুনলাম, কি ভালো লাগলো, খুব ভালো, ভীষণ সুন্দর। সেটাই আমার মনে হলো যে একটু শোনাই, মানে সুরান্তরটা একটু করি, এটা একটু কম হয় যেহেতু, একদম। মনে হলো আজকের এপিসোড এটা যাক। বন্ধু আছেন, হ্যাঁ। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার। সুপ্রভাত, কে শুভ বলছেন? আগে নববর্ষটা আগেই জানিয়ে দিলাম হ্যাঁ, অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। সবাইকে। আমার সবচেয়ে আনন্দ লাগছে, মনপুতে আমার বাবা চাকরি করতেন। ও আমার বাবা ওখানেই লাইফটা পরে আমাদের পড়াশোনার জন্য শিলিগুড়িতে আসে। হুম, হ্যাঁ, পুরো লাইফটাই মনপুতে বলতে গেলে। বাহ, আমরা দেখেছি পাহাড় কেটে কেটে রাস্তাগুলো। হুম, হ্যাঁ, বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? একদম হ্যালো? শুনতে পাচ্ছি, একদম হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি দিদি, বলুন। হ্যাঁ, সঞ্জুক্তা যে গান করছে আমার খুব ভালো লাগছে, বাহ। কারণ মঞ্চটা দেখে আমার মনে মানে এত আনন্দ হচ্ছে। আমার ছোটবেলায় আমাদের অল্প অল্প মনে আছে রবীন্দ্রনাথের যেখানে ঘর বাড়ি করেছিলেন, হ্যাঁ, সেখানেও আমরা গিয়েছি মঞ্চতে। ওখানে উনি যে থাকতেন, হ্যাঁ, সেখানে আমরা গিয়েছি, দেখেছি। আমার বাবা ওখানেই বেশিরভাগ ওখানেই ছিলেন। তারপরে শিলিগুড়িতে আসি আমরা পড়াশোনার জন্য। ছোটবেলা থেকে দেখেছি। সঞ্জুক্তার গান তো খুবই সুন্দর হচ্ছে। তার সাথে আমার একটা মানে আমার বাবার প্রিয় জায়গা চাকরি। আমার বাবা ওখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করতেন, তারপরে শিলিগুড়িতে আসেন। এত ভালো লাগছে, আমি আর কি বলবো, আনন্দে কিছু বলতে পারছি না। এইগুলো অনেক মানে এই এক্সাইটমেন্টটা অনেক, মানে যারা ওখানটাকে মানে ফিল করেছে সেই তাদের কাছে আজকের মানে ব্যাপারটা কিন্তু অন্যরকম, তাই না? হ্যাঁ, উনি ভীষণভাবে এক্সাইটেড, হ্যাঁ, বুঝতে excited, পারছি দিদি। সেইটাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। যাই হোক, খুব ভালো লাগলো। এই 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 লাইনটার জন্য আমি অনেকক্ষণ ধরে বসে আছি, একটু বলবো বলে, শেয়ার করবো বলে। কারণ একদম। আমার নিজের চোখে দেখা কাঠের একদম। বাড়ি, সব কাঠের বাড়ি। হ্যাঁ, ছোট আপনাদের ছোট সুন্দর আপনাদের কাছে এই কাঠের বিষয়টা বাড়ি। আরো বেশি তাৎপর্যপূর্ণ, আপনারা থেকে আর- এসেছেন। আর অন্য মানে রোদটা খুব কম দেখা যেত, রোদ দেখা যেত না। হ্যাঁ, ওইখানে আমার বাবার পুরো জীবনটাই ওখানেই কেটেছে। আমরা ওখানে পরে গিয়েছি, কিন্তু একদম। আগে বাবাই ওখানে ছিলেন বেশ, মনপুতে। খুব 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 ভালো লাগলো দিদি ফোনটি পেয়ে। আসলে এখন মনে হচ্ছে, অনেক ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন। এই যে ফোনটি করলেন আমাদের সত্যিই ভীষণ ভালো লাগলো। সেই। সংযুক্তা, দেখো মনে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা সত্যিই সার্থক। হ্যাঁ। এই যে দুটি ফোন আমরা পেলাম, হ্যাঁ। কি ভালো লাগলো, তাই না বলো? তাই তো, তাই তো। আর আরেকটা জিনিস বুঝতে পারলাম এখন যে দিদিভাই ফোন করলেন, মানে বাবার সাথে ভীষণভাবে অ্যাটাচড, ভীষণভাবে কানেক্টেড। কোথাও গিয়ে Connected, আমি আমার সঙ্গে কতবার মিল পেলাম। বললেন কথাটা, হ্যাঁ, মানে একদম। একদম মানে জেঠুর কথা যে বারবার বলে গেলেন, কোথাও আমিও এই জায়গাটা বারবার করে ফেলি, তো সেটা তাই তো আমরা প্রত্যেকেই, সেইটাই, বলো। সেইটাই। প্রত্যেকেই আমাদের বাবা মায়ের তো একদম। এই জায়গাটা তো নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, তাই না বলো? তো এটা নতুন করে কিছু বলার নেই, হ্যাঁ। এটা উপলব্ধি করতে হয়, এটা উপলব্ধি। অনুভূতিতে থাকে। এটা অনুভূতি, এটা একদম। ভাষায় বলা যায় না। একদম। তো আমরা গানে চলে যাই। চলো, ঠিক আছে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তিখানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী, সোনার আভায় কাঁপে তব উত্তরী, গানের তানের সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। মংপুতে বসবাসকালে রবীন্দ্রনাথের যে রূপটি ফুটে ওঠে তা অত্যন্ত মানবিক। এখানে তিনি শুধু একজন মহান কবি নন, একজন সাধারণ মানুষও। এই সময় কবির মধ্যে এক ধরনের অন্তর্মুখী ভাব দেখা যায়। তিনি জীবনের শেষ প্রান্তে এসে জীবন, মৃত্যু, প্রকৃতি ও মানবতার অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। এখানে তিনি নিজের সঙ্গে সময় কাটাতেন, নিজের ভেতরের জগৎকে অন্বেষণ করতেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্যায় ছিল শারীরিক কষ্ট ও মানসিক গভীরতায় পূর্ণ। এই সময় মংপু তাকে দিয়েছিল মানসিক শান্তি, সৃষ্টিশীল প্রেরণা, এক নির্জন আশ্রয়। এখানেই তিনি নিজের জীবনের দিকে ফিরে তাকিয়েছেন বারংবার এবং নতুনভাবে তা উপলব্ধি করেছেন। তাই সবশেষে বলতে পারি যে মংপু রবীন্দ্রনাথের জন্য হয়ে উঠেছিল এক আত্ম অন্বেষণের স্থান, আত্ম উপলব্ধির ক্ষেত্র। আর আমাদের সকল রবীন্দ্রপ্রেমী মানুষদের কাছেও মংপু এক তীর্থভূমি, তীর্থক্ষেত্র। আমরা রয়েছি সেই মংপু নিয়ে আলোচনায়, মৈত্রী দেবী, মংপু ও রবীন্দ্রনাথ। আমাদের সময়ও ধীরে ধীরে এগোচ্ছে। আমাদের হাতে যা সময় আছে আমরা দুটি গান শুনে নেব, তাই আমরা গানে চলে যাই। ঠিক।
হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হলো বেদনবাসী উঠল বেজে বাতাসে বাতাসে হৃদয় আমার প্রকাশ হলো এই যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে উদাসে হৃদয় আমার প্রকাশ হলো বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হলো আরও অনেক গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, ঘড়ির কাঁটা বলছে শেষ করতে হবে। আমরা একদম চলে এসেছি শেষ মুহূর্তে। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সংযুক্তার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সংযুক্তা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, আবারও এরকম গান শুনবো, আমরা সেই অপেক্ষায় রইলাম। যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা সংযুক্তার এই শেষ গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। মানে এখানে কবিগুরুর যে আত্ম উপলব্ধি, সেখান থেকে যে গানটি মনে হচ্ছে করা উচিত শেষে, সে তেমন গান গাইছে। বেশ। হে নূতন দেখা দে আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দে আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভ